বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে নাকি আবারও আওয়ামী লীগ আমলের মতোই এক পক্ষকে বাদ দিয়ে একটি নির্বাচন হবে, সেই আলোচনা রাজনৈতিক মহলে ক্রমশই বাড়ছে। যদিও আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এখন পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। ছোট ছোট অনেক দলই এখন এই দুই বলয়ে বিভক্ত। তারপরেও ভোটের রাজনীতিতে এদের সবারই দীর্ঘকালীন পরিচিতি হল আওয়ামী লীগ বিরোধী হিসেবেই। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ও পুরনো কোনো রাজনৈতিক দল বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া যাবে না। আবার কোনো দল বলছে বিচারের আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। আর সেটি হলে সামনের নির্বাচনটিতে শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধীদেরই দেখা যাবে বলে মনে করছেন অনেকেই। আওয়ামী লীগ আমলে সরকারিভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখা হয়নি। বিএনপি ও সমমনা দলগুলো 2014 ও 2024 সালে নির্বাচন বর্জন করেছিল নিজেরাই সিদ্ধান্ত নিয়ে। কিন্তু এবার অন্তর্বর্তী সরকার নিজেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং এর সূত্র ধরে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। কিন্তু জাতীয় পার্টি বা 14 দলের বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। একজন নির্বাচন কমিশনার সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের বলেছেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত দল মানে তাদের সকল কার্যক্রমই স্থগিত, তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। তবে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখার দাবির মধ্যে ভিন্ন কিছু থাকতে পারে এমন আশঙ্কার কথাও বলছেন বিশ্লেষকদের কেউ কেউ। প্রশ্ন উঠছে, এখন যারা আওয়ামী লীগ ও সমমনা সব দলকে নির্বাচনের বাইরে রাখার দাবি করছে, শেষ মুহূর্তে তারাও যদি বিভিন্ন দাবি তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তখন সেই নির্বাচনের কি হবে? প্রসঙ্গত, সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছেন যে প্রার্থী হিসেবে না হলেও আওয়ামী লীগের ভোটারদের বড় অংশই নির্বাচনে ভোট দিতে আসবেন। বাংলাদেশের ভোটের রাজনীতি দীর্ঘকাল ধরেই বিশ্লেষকদের কাছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিরোধী এই দুই ভাগে বিভক্ত। কিন্তু 2024 সালের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দৃশ্যপট পাল্টেছে, কারণ দলটির কার্যক্রম ইতোমধ্যেই সরকার নিষিদ্ধ করেছে। তাদের নিবন্ধন ও প্রতীকও স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া সম্প্রতি মামলায় পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি ছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হয়েছে গত 1 বছরে। অনেকেই গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকে আত্মগোপনে রয়েছেন দেশে ও দেশের বাইরে। এখন আওয়ামী লীগ ছাড়াও তাদের সময় নির্বাচনে থাকা জাতীয় পার্টি ও 14 দলকেও নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত রাজনৈতিক দল এনসিপির সদস্য সচিব আখতার হোসেন শুক্রবার দলীয় এক সভায় বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও অংশগ্রহণের সুযোগ দেয়া যাবে না। সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ গত কয়েক মাস ধরেই জাতীয় পার্টি ও 14 দলের বিরুদ্ধে সোচ্চার। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি বলেছেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও 14 দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচনে এই 3 দলের অংশ নেয়ার সুযোগের প্রশ্নে একই মনোভাব পোষণ করছে জামায়াতে ইসলামীও। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলছেন, 24-এর গণহত্যা সহ ঘটনাবলীর পর এদের এই নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থাকা উচিত নয় বলেই মনে করেন তারা। তিনি বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, একই সাথে জাতীয় পার্টি ও 14 দলও ফ্যাসিবাদ তৈরির জন্য দায়ী, তাদেরও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তবে এক্ষেত্রে দেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি অনেকটা কৌশলী অবস্থান নিয়েছে। দলটি আগে থেকেই নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করছে। দলটি বলছে, কোনো দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের মতো অভিযোগ থাকলে সেটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হোক।
বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়টি নির্ধারিত হোক, আদালতকেই সিদ্ধান্ত নিতে দিন, বলছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওদিকে আওয়ামী লীগ আমলে 2024 সালের একতরফা নির্বাচনেও 28টি নিবন্ধিত দল অংশ নিয়েছিল। বিএনপিও সমমনা সব দল ওই নির্বাচন বর্জন করেছিল। এসব দল নির্বাচনের বাইরে থেকে গেলে এবং এখন যারা আওয়ামী লীগ ও তাদের সাথে নির্বাচনে থাকা জাতীয় পার্টি ও 14 দলের নির্বাচনে অংশ নেওয়ার বিরোধিতা করছে, শেষ মুহূর্তে তারাও নিজেদের সুবিধা মতো দাবি আদায়ের জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালে ফেব্রুয়ারি নির্বাচনের কি হবে, সেই উদ্বেগ আছে বিএনপির ভেতরেও। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলছেন, ফৌজদারি অপরাধে দণ্ডিত না হলে বা আদালত কর্তৃক নিষিদ্ধ না হলে যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। যারা অপরাধ করেছে তাদের বিচার হতে হবে, কিন্তু বাকি সবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাইলে সবাইকেই অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। আমার মনে হয় ঢালাওভাবে বিভিন্ন দলকে নিষিদ্ধ করার দাবির মধ্যে বিএনপিকে ফাঁদে ফেলার একটি কৌশল কাজ করছে, বলছিলেন মিস্টার রহমান। তার মতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দল বা তাদের সমমনা দলগুলোকে বাদ দেওয়ার পর বিএনপি বিরোধী দলগুলো যদি বিভিন্ন দাবি সামনে এনে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তখন দলটির আসলে কিছুই করার থাকবে না। 1991 সালের আগে ও 2008 সালের পরের সব নির্বাচন একপক্ষীয় হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ। তার মতে আওয়ামী লীগ নিজেই বহুদলীয় নির্বাচনের সুযোগ ধ্বংস করেছে। জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ ও তার সহযোগীরা স্বাভাবিক প্রক্রিয়ায় ব্রাত্য হয়ে পড়েছে। রাষ্ট্র পরিচালনার সুযোগ বিভিন্ন গোষ্ঠীর কাছে যুদ্ধের মতো প্রতিযোগিতা। এখন আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি ও 14 দলকে বাইরে রাখার কথা বলা হচ্ছে, আবার তারা কামব্যাক করলে তেমনটাই হবে, বলছিলেন মিস্টার আহমেদ। সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক মোজাম্মেল হোসেন মঞ্জু অবশ্য বলছেন, নির্বাচন একতরফাই হবে কি না সেটি এখনই বলা কঠিন, তবে নির্বাচন হতে হবে পুরোপুরি অংশগ্রহণমূলক। তিনি বলছেন, যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক, কিন্তু কাউকে নির্বাচনের বাইরে রাখতে বাধ্য করা যায় না। গত 3টি নির্বাচন যথাযথ হয়নি বলে আন্দোলন হলো, তার বিপরীতে স্বচ্ছ সুন্দর নির্বাচন হওয়াই হবে সঠিক জবাব। ওদিকে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সেই চিঠিতেও এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন অবশ্য আশা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগ সমর্থকদের বড় অংশই নির্বাচনে অংশ নেবে। অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর থেকেই অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের সদস্য হতে তোড়জোড় চালান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সহায়তাও চান তিনি। বলা হচ্ছিল, আসিয়ানের সদস্যপদ পাওয়া গেলে বাংলাদেশের অর্থনীতির জন্য এর চেয়ে বড় সুখবর আর হতে পারে না। এর ফলে ব্যবসা ও বিনিয়োগ বাড়বে, উন্মুক্ত হবে বাজার। প্রধান উপদেষ্টার এমন কথায় আসিয়ানের সদস্য হওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলমান 47তম আসিয়ান সম্মেলনে সেই স্বপ্ন পূরণ হয়নি। বিপরীতে নতুন সদস্যপদ পেয়েছে এশিয়ার দরিদ্রতম দেশ পূর্ব তিমুর। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন সদস্য পদ পেল না? আসিয়ানের সদস্য হতে বাংলাদেশের বাধা কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়ার জাতি সংস্থাকে বলা হয় আসিয়ান। 1967 সালে এই অঞ্চলের দেশগুলোর পরস্পরের স্বার্থ সংরক্ষণে থাইল্যান্ডে গঠিত হয় এই সংস্থা। সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। এটি এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা। প্রতি 3 বছর অন্তর অন্তর হয় এর শীর্ষ সম্মেলন। বর্তমানে 11 সদস্য হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর। এর বাইরে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান সহ বেশ কয়েকটি দেশ আসিয়ানে যুক্ত হওয়ার পথে। দীর্ঘদিন ধরেই এই ব্লকে যুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পূর্ব তিমুর। 2011 সালের মার্চে এই সংস্থায় যুক্ত হতে আনুষ্ঠানিক আবেদন করে 14 লাখ জনসংখ্যার দেশটি। পরবর্তীতে 2022 সালে এসে আসিয়ানে পর্যবেক্ষকের মর্যাদা পায় তারা। যদিও 1970-এর দশক থেকেই পূর্ব তিমুরকে আসিয়ানে যুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা।
পূর্ব তিমুরের প্রায় 42% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। জিডিপির আকার প্রায় $2 বিলিয়ন। $3.8 ট্রিলিয়ন আসিয়ানের সদস্য হওয়াকে স্বপ্ন পূরণের সুযোগ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী জানানা গুসমাউ। এ সময় আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, এটি পূর্ব তিমুরের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, এক নতুন সূচনা যা বাণিজ্য ও বিনিয়োগের জন্য অসাধারণ সুযোগ নিয়ে আসবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অস্থির বৈশ্বিক পরিস্থিতির কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার এই সংস্থায় যুক্ত হতে চায় বাংলাদেশ। মূল লক্ষ্য দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক ও ভূ রাজনৈতিক প্রভাব বৃদ্ধি এবং কূটনৈতিক অবস্থান শক্তিশালী করা। কেননা আসিয়ানের বাজার প্রায় 70 কোটি মানুষের, সম্মিলিত অর্থনীতির পরিমাণ $4.5 ট্রিলিয়ন বেশি। অর্থনৈতিকভাবে সফল এই ব্লকে স্বাভাবিকভাবেই তাই যুক্ত হতে চায় বাংলাদেশ। চাইছে পুরনো মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আসিয়ানের সদস্য হয়ে অর্থনৈতিকভাবে নিশ্চিন্ত থাকতে। তাছাড়া আরও কারণ আছে। বাংলাদেশের রপ্তানির 85%ই তৈরি পোশাক, প্রধান বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে উন্নয়নশীল হলে এসব বাজারে শুল্ক ছাড়ের সুবিধা কমে যাবে, এতে রপ্তানি কমার ঝুঁকিও বাড়বে। তাই নতুন বাজার প্রয়োজন বাংলাদেশের। ঢাকাকে সেই সুযোগই করে দিতে পারে আসিয়ান। কেননা আসিয়ান দেশগুলো এরই মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নিজেদের যুক্ত করে অর্থনীতিকে বদলে ফেলেছে। ভিয়েতনাম ইলেকট্রনিক্স উৎপাদনে বিশ্বের অন্যতম খেলোয়াড়। অন্যদিকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস, আইসিটি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে উন্নতি করলেও আঞ্চলিক সহযোগিতা ছাড়া বড় পরিসরে এগোতে পারছে না। আসিয়ানে যুক্ত হলে এই সুবিধা পেতে পারত বাংলাদেশ। আসিয়ান দেশগুলোতে শুল্কমুক্ত প্রবেশাধিকার ও নতুন রপ্তানি বাজার তৈরি হওয়ায় কর্মসংস্থান বাড়ত। এছাড়া এই সংস্থায় যুক্ত হলে ভূ রাজনীতিতেও প্রভাব বাড়ত ঢাকার। ভারত ও চীনের ওপর অতি নির্ভরতা থেকে বেরিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশের সঙ্গে যোগাযোগ শক্তিশালী হতো। এর বাইরে আসিয়ানের সদস্য হিসেবে অস্ট্রেলিয়া, চীন, জাপান, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব বা RCEPA যুক্ত হতো বাংলাদেশ। ফলে আগামী 20 বছরের মধ্যে জোটভুক্ত দেশগুলোতে একে একে অধিকাংশ আমদানি পণ্যে শুল্ক ছাড় পেত বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বাড়ত রপ্তানি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে রপ্তানি বাড়ত 17%, আর জিডিপি বাড়ত 0.26%। আসিয়ানের সদস্য না হওয়ার পথে বাংলাদেশের অন্যতম বাধা রোহিঙ্গা ইস্যু। কেননা মিয়ানমার আসিয়ানের সদস্য, আর আসিয়ান যে কোনো সিদ্ধান্ত নেয় সব সদস্যের সর্বসম্মতিতে। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশকে আসিয়ানের সদস্য হতে দিতে চায় না মিয়ানমার। এছাড়া এ সংস্থায় যুক্ত হতে হলে বাণিজ্য বিধি, শাসন ব্যবস্থা ও পরিবেশ নীতিও কঠোর করতে হয়। এসব কাজ করার জন্য বাংলাদেশের যে আর্থিক ব্যয় ও রাজনৈতিক দৃঢ়তা দরকার তা নেই। এছাড়া আসিয়ানের সদস্য হতে হলে সড়ক, রেল, লজিস্টিক অর্থাৎ অবকাঠামো উন্নয়নে জোর দিতে হয়, নইলে সদস্যপদ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। গাজা ইসরায়েল যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে কোন দেশের সেনারা থাকবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একমাত্র ইসরায়েল। 26 অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এমনটাই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি বাহিনী গঠনের অনুমতি ও নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবেই বলে স্পষ্ট জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছি এবং আন্তর্জাতিক বাহিনীর ক্ষেত্রেও আমরা বলেছি ইসরায়েলই ঠিক করবে কোন দেশের সেনারা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এভাবেই কাজ করছি এবং ভবিষ্যতেও করব। যুক্তরাষ্ট্র তার এই অবস্থানকে সমর্থন করছে বলে দাবি নেতানিয়াহু। আরব কিংবা অন্যান্য দেশগুলো গাজায় শান্তিরক্ষা বাহিনীতে সেনা পাঠাতে রাজি হবে কিনা সেটি এখনও অনিশ্চিত। যদিও যুক্তরাষ্ট্র গাজায় নিজস্ব সেনা পাঠাবে না বলে আগেই জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের পরিকল্পনা অনুযায়ী এই বাহিনীতে মিশর, ইন্দোনেশিয়া এবং উপসাগরীয় আরব দেশগুলোর সৈন্যরা থাকবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা 2 বছর পরও পুরোপুরি শেষ হয়নি।
ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল এখনও গাজায় স্থল ও আকাশপথে অভিযান চালাচ্ছে। অঞ্চলটির সব প্রবেশপথের নিয়ন্ত্রণও এখনও ইসরায়েলের হাতেই রয়েছে। এরই মধ্যে গাজায় তুরস্কের অংশগ্রহণের বিরোধিতা করেছে ইসরায়েল। গত সপ্তাহে নেতানিয়াহু ইঙ্গিত দিয়ে বলেছিলেন তুর্কি নিরাপত্তা বাহিনীকে তিনি কোনোভাবেই এই শান্তিরক্ষা মিশনে অংশ নিতে দেবেন না। অতীতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও গাজা যুদ্ধের পর তা মারাত্মকভাবে খারাপ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের সামরিক অভিযানকে বিধ্বংসী ও অমানবিক বলে তীব্র সমালোচনা করেছেন। গত 24 অক্টোবর ইসরায়েল সফরে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আন্তর্জাতিক বাহিনী গঠিত হতে হবে এমন দেশগুলো নিয়ে যাদের উপস্থিতিতে ইসরায়েল স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি আরও বলেন, গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে ইসরায়েল ও এর অংশীদারদের দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তবে সেই ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকতে পারবে না। তবে তুরস্কের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তিনি কোনো মন্তব্য করেনি। তিনি জানান, গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েনের বিষয়টি এখন জাতিসংঘের প্রস্তাব বা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে অনুমোদিত হতে পারে কিনা তা নিয়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে। 26 অক্টোবর কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তারা এই বিষয়ে বৈঠক করেন। গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে আরব দেশগুলোর কাছ থেকে অর্থ ও সেনা পাঠানোর প্রতিশ্রুতি চায় ট্রাম্প প্রশাসন। তবে নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল একটি স্বাধীন দেশ এবং মার্কিন প্রশাসন আমাকে নিয়ন্ত্রণ করছে বা ইসরায়েলের নিরাপত্তা নীতি নির্ধারণ করে দিচ্ছে এমন ধারণা সম্পূর্ণ ভুল। যুক্তরাষ্ট্র চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপ ও একের পর এক নিষেধাজ্ঞার প্রভাবে যখন উত্তপ্ত গোটা বিশ্ব বাণিজ্য, তখন স্বস্তির খবর এলো মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলন থেকে। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে আগামী 30 অক্টোবর দক্ষিণ কোরিয়ায় ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকেই হতে পারে দুদেশের আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি। আসিয়ান শীর্ষ সম্মেলনে এবার হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে এসেছেন মার্কিন বাণিজ্য কর্মকর্তারাও। সেই সম্মেলনের ফাঁকেই চীনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা। সেখানেই দুদেশের বাণিজ্য চুক্তির কাঠামো তৈরি হয়েছে। বাণিজ্য কাঠামোর ব্যাপারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও চীন একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছে, যা এই সপ্তাহের শেষের দিকে তাদের নিজ নিজ নেতাদের বৈঠকে আলোচনা করা হবে। বাণিজ্য চুক্তির কাঠামোয় টিকটকের মার্কিন কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিরল খনিজের উপর নিয়ন্ত্রণ স্থগিত করার বিষয়টিও সম্মত হয়েছে। এর বাইরে বেইজিং যুক্তরাষ্ট্র থেকে আবারও সয়াবিন কেনার ব্যাপারেও সম্মতি জানিয়েছে। বিপরীতে চীনা মালিকানাধীন বা নির্মিত জাহাজের উপর বসানো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আরোপিত কঠোর বন্দর ফি মওকুফ করার কথায় সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের সয়াবিন কেনার বিষয়ে বেসেন্ট বলেন, আমি একজন সয়াবিন চাষি, তাই আমিও এই যন্ত্রণা অনুভব করেছি। তাই তো কৃষকদের উদ্বেগের বিষয়ে আমরাও চিন্তিত। চীনের সঙ্গে এই চুক্তি সয়াবিন চাষিদের যন্ত্রণা থেকে মুক্তি দেবে। এই বৈঠকের আগে চীনা পণ্যের উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা বন্ধ করে দেয় বেইজিং। সেই সঙ্গে মার্কিন পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে। অন্যদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মার্কিন কার্যক্রম মূল কোম্পানি থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ওয়াশিংটন। পাল্টা পদক্ষেপ হিসেবে প্রযুক্তি শিল্পের অন্যতম কাঁচামাল বিরল খনিজের উপর নিয়ন্ত্রণ আরোপ করে শি প্রশাসন। এতেই বেকায়দায় পড়ে ট্রাম্প প্রশাসন। একরকম বাধ্য হয়েই শি প্রশাসনের সঙ্গে সমঝোতা করতে রাজি হন ট্রাম্প। বিশ্ব যেন এক বিশাল নাট্যমঞ্চ। পর্দা উঠতেই দেখা যায় মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন। এক হাতে তার রাশিয়ার পতাকা, অন্য হাতে ক্ষেপণাস্ত্রের মডেল। মুখে শান্ত অথচ কঠিন উচ্চারণ, আমরা একা, কিন্তু আমরা সত্যের পক্ষে। তখনই চারপাশে গর্জে উঠছে সামরিক সঙ্গীত, মঞ্চের আলো লালচে হয়ে উঠছে, আর রাশিয়া যেন হয়ে উঠছে এক ধর্মযুদ্ধের সৈনিক। এই নাটকের পেছনে আছে এক দীর্ঘ প্রস্তুতি, একটা রাজনৈতিক দর্শন যা সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে, আবার কিছু জায়গায় একই থেকেছে। ফরাসি গবেষক মার্লেন লারুয়েল বলেছেন, পুতিনের শাসন ব্যবস্থা কেবল একনায়কতন্ত্র নয়,
বরং জনগণ এবং সরকারের মধ্যে এক ধরনের অঘোষিত চুক্তি। জনগণ রাজনীতিতে নাক না গোলানোর বিষয়ে পায় স্থিতি, নিরাপত্তা আর মহান রাশিয়ার গর্ব। এটাই সেই চুক্তি যেটাকে পুতিন প্রতি বছর নতুনভাবে পুনর্লিখন করেন। পুতিনের একটা বিশ্বাস কখনো বদলায়নি, তা হলো রাশিয়াকে আবার মহান শক্তি বানানো হবে। কিন্তু তার এই লক্ষ্য অর্জনের পদ্ধতি সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। কখনো তিনি নিজেকে দেখিয়েছেন অর্থোডক্স খ্রিস্টান ঐতিহ্যের রক্ষক হিসেবে, কখনো সোভিয়েত সাম্রাজ্যের উত্তরাধিকারী, কখনো আবার ইউরোপিয়ান সভ্যতার নেতৃত্ব দানকারী হিসেবে, যে সভ্যতা না ইউরোপীয় না এশীয়, বরং একা নিজের পথে চলে। নানা মতবাদ, নানা রং, নানা মুখোশ সব মিলিয়ে গড়ে উঠেছে এক সুবিধামুখী মতাদর্শ, যেখানে সত্যের চেয়ে কাজের সুবিধাই আসল। তবে রাশিয়ার এসব ভাবনা শুধু উপর থেকে আসে না, নিচ থেকেও উঠে আসে নানা তত্ত্ব ও চিন্তা। যেমন 1 শতাব্দী পুরনো দার্শনিক ইভান ইলিন, যিনি বলতেন শক্ত হাতে দেশ চালানোই নৈতিক কর্তব্য। পুতিন তাকে পছন্দ করতেন, উদ্ধৃতিও করতেন বক্তৃতায়, কিন্তু তার ভাবনা জনগণের মাঝে ছড়ানো হয়নি, বরং সেটা ক্রেমলিনের অভ্যন্তরীণ বৃত্তেই সীমাবদ্ধ থেকেছে। পুতিন নিজে কখনো মতাদর্শ তৈরি করেন না, তিনি মতাদর্শ বেছে নেন যেটা তার প্রয়োজনে কাজে লাগে। ঠিক যেমন একজন পরিচালক তার সিনেমার জন্য চিত্রনাট্য বেছে নেন, তেমন করে এই সুযোগ সন্ধানী ভাবনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে রেখেছে প্রভাবের উদ্যোক্তাদের মাধ্যমে, যেমন অর্থোডক্স অলিগার্ক কনস্টান্টিন মালোভিভ, যিনি ধর্মীয় মূল্যবোধের নামে নিজের টেলিভিশন সাম্রাজ্য গড়েছেন, কিংবা আলেকজান্ডার দাগিন, যিনি রাশিয়াকে বিশ্বের আত্মা হিসেবে কল্পনা করেন। দাগিনকে অনেকেই পুতিনের মস্তিষ্ক বলেন, কিন্তু লারুয়েলের মতে তিনি বরং এক ছদ্ম বুদ্ধিজীবী, যার তত্ত্ব কখনো কখনো ক্রেমলিনের কাজে লাগে, আবার প্রয়োজন ফুরলেই হারিয়ে যায়। 2012 সালে পুতিন ফের প্রেসিডেন্ট হবার পর রাশিয়ার মতাদর্শ পেল আনুষ্ঠানিক রূপ। পশ্চিমা ধাঁচের আধুনিকতা সরিয়ে দেওয়া হলো, জায়গা নিল প্রাচ্যের গৌরবের পুনর্জাগরণ, যেখানে পশ্চিমকে দেখা হলো এক শত্রু সভ্যতা হিসেবে। ক্রেমলিন তখন পশ্চিমা উদারতাকে বুঝল মার্কিন আধিপত্যের ছদ্মবেশ হিসেবে, যা রাশিয়াকে দুর্বল করতে চায়। সেই ভয়ের রাজনীতি থেকেই পুতিন হয়ে উঠলেন এক স্থপতি, যিনি বিশৃঙ্খলা ও অনিশ্চয়তাকে ব্যবহার করেন কৌশল হিসেবে। এরপর ধর্মীয় রূপ নিল এই মতাদর্শ। দাগিন ও তার সহযোগীরা বললেন, রাশিয়া আসলে কাঠে খন, অর্থাৎ ঈশ্বর নির্ধারিত শক্তি, যাকে বিশ্বের বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে হবে। এই ধারণার ভেতর ধর্মীয় ত্রাণকর্তার আবেগ, সামরিক গর্ব আর রাজনৈতিক বাস্তববাদ একসঙ্গে মিশে গেল। পুতিন বললেন, অর্থোডক্স ধর্ম আমাদের আত্মিক ঢাল, পারমাণবিক অস্ত্র আমাদের বাস্তব ঢাল। এই ভাবনায় তাকে ক্রিমিয়া দখলে, সিরিয়ায় বোমা বর্ষণে আর অবশেষে ইউক্রেনে পূর্ণ আক্রমণে নিয়ে গেল। লারুয়েল লিখেছেন, ইউক্রেন যুদ্ধ আসলে পুতিন রাষ্ট্রের মতাদর্শকে আরো সুসংগঠিত করেছে। এখন যুদ্ধ মানে শুধু ভূখণ্ড দখল নয়, এটা পুতিনের ব্যক্তিগত ভাগ্য, রাশিয়ার নিরাপত্তা আর জাতীয় সম্মানের একত্রিত রূপ। যুদ্ধের লক্ষ্য এখন 3টি বিষয় একসঙ্গে ধরে রাখে: যুদ্ধক্ষেত্রে পরাজয় এড়ানো, জনগণের ভয় এবং আনুগত্য বজায় রাখা, আর পুতিনের ক্ষমতার স্থায়িত্ব নিশ্চিত করা। অদ্ভুতভাবে রাশিয়া এই যুদ্ধকে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর কাছে এক মুক্তিযুদ্ধ হিসেবে বিক্রি করতে পেরেছে। ব্রাজিল, ভারত বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর কেউই রাশিয়ার কর্মকাণ্ডে খুশি নয়, কিন্তু তারা একে পশ্চিমা আধিপত্যের প্রতিক্রিয়া হিসেবেই দেখে। পুতিন তাই বারবার বলেন, যদি পশ্চিম আমাদের গ্রহণ না করে, আমরা পশ্চিম বিরোধী দুনিয়ার নেতৃত্ব দেব। কিন্তু এর মানে এই নয় যে পুতিন সর্বশক্তিমান। লারুয়েল বলেন, পুতিনের শাসন এক ধরনের ব্যক্তি নির্ভর স্বৈরতন্ত্র, যা পুরোপুরি সর্বগ্রাসী নয়। তিনি জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করতে চান না, শুধু চান তারা বিকল্প ধারণায় বিশ্বাস না করুক। আনুগত্যের বিনিময়ে তারা পায় চাকরি, স্থিতি আর নিরাপত্তা। তবু সমাজে এক ধরনের বিভাজন তৈরি হচ্ছে। কেউ চায় যুদ্ধ পুরোপুরি সামরিক রূপ নিক, কেউ আবার চায় যুদ্ধ যেন তাদের জীবনে না আসে। পুতিন এখনো এই ভারসাম্য বজায় রাখতে পারছেন, কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন?
এই প্রশ্ন উঠছে কারণ রাশিয়ার সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হচ্ছে সেই সব দরিদ্র প্রদেশের মানুষদের দিয়ে যারা বড় অঙ্কের সাইনিং বোনাস পেলে যুদ্ধে যেতে রাজি। এদিকে বড় শহরের মধ্যবিত্তরা এখনো শান্তিতে বাঁচছে, যুদ্ধে যেন তাদের জীবন ছুঁয়েও যায় না। কিন্তু যতদিন যুদ্ধ চলবে ক্রেমলিনকে তাদের দিকেও হাত বাড়াতে হবে। তখন দেখা যাবে এই নীরব চুক্তি টিকে থাকে কিনা। যুদ্ধ একদিন শেষ হবে, কিন্তু লারুয়েল আশাবাদী নন যে রাশিয়া আবার কোনো নতুন পেরেস্ট্রোইকা দেখবে, উদার ভাবনার নবজাগরণ ঘটবে। কারণ এখনকার রাশিয়ায় পশ্চিমের প্রতি বিশ্বাস ভেঙে গেছে। যুদ্ধপন্থীরা পশ্চিমকে ঘৃণা করে, আর যুদ্ধবিরোধীরাও মনে করে পশ্চিম কেবল নিজেদের স্বার্থ দেখে। তারা বলে পশ্চিম রাশিয়াকে শাস্তি দিতে চায়, কিন্তু ইউক্রেনকে বাঁচাতে পারে না। পুতিনের কথাগুলো এখন অনেকের কাছে সত্যি মনে হয়। পশ্চিম সব সময় আমাদের বিরুদ্ধে। যারা একসময় পশ্চিমের দিকে তাকিয়েছিল তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছে। তারা মনে করে পশ্চিম আমাদের গ্রহণ করেনি, তাই আমরা নিজেদেরই রক্ষা করব। আর এভাবে অজান্তেই তারা পুতিনের সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠছে। কারণ মতাদর্শ কেবল উপরের নির্দেশে নয়, নিচের বিশ্বাস থেকেও তৈরি হয়। শেষমেশ একটা কথা বলা যায় যে রাশিয়া যেন এক বিশাল মঞ্চ, যেখানে সবাই নিজেদের চরিত্রে অভিনয় করছে, কিন্তু গল্পের পরিণতি কেউ জানে না। আর মঞ্চের মাঝখানে পুতিন, তার দৃষ্টি অটল, কণ্ঠে সেই একই ঘোষণা, আমার ভূমিকা ইতিহাসে ঠিক করে দিয়েছে। পারমাণবিক শক্তিতে চালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিক সফলভাবে পরীক্ষা করেছে রাশিয়া। মস্কোর দাবি অনুযায়ী বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 25 অক্টোবর রোববার এই পরীক্ষার ঘোষণা দেন এবং বলেন এই অস্ত্র এখন যে কোনো যুদ্ধক্ষেত্রে মোতায়েন সম্ভব। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণের পর রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে পুতিনকে জানানো হয়েছে যে বুরেভেস্তনিক গত 21 অক্টোবরের পরীক্ষায় 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং প্রায় 15 ঘন্টা আকাশে ছিল। পুরোটা সময় পারমাণবিক শক্তি দ্বারা চালিত ছিল এই ক্ষেপণাস্ত্র, যা একে প্রায় সীমাহীন পাল্লার অস্ত্রে পরিণত করেছে। পুতিন বলেন এটি এমন এক অস্ত্র যা পৃথিবীতে অন্য কোনো দেশের কাছে নেই, এটি সম্পূর্ণ অনন্য। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি বুরেভেস্তনিক বর্তমানে সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে, পাশাপাশি অদূর ভবিষ্যতেও এই ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করার মতো কোনো প্রযুক্তি সহজে আবিষ্কৃত হবে না। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অপ্রত্যাশিত উড়াল পথ। এটি সোজা পথে না উড়ে দিক পরিবর্তন করতে পারে বারবার, ফলে রাডার বা অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমের পক্ষে এটি শনাক্ত করা প্রায় অসম্ভব। এছাড়া নিউক্লিয়ার প্রপালশন সিস্টেমের কারণে এটি উঠতে পারে সীমাহীন দূরত্বে, যা এটিকে করে তুলেছে আরও ভয়ঙ্কর। 2018 সালের প্রথম ঘোষণা করা এই প্রকল্পটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল পশ্চিমা দেশগুলো। অনেক বিশেষজ্ঞই মনে করেছিলেন পারমাণবিক ইঞ্জিনে চালিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগতভাবে অসম্ভব, কিন্তু পুতিন এখন বলছেন যা একসময় অসম্ভব মনে হয়েছিল আমরা সেটাই সফলভাবে সম্পন্ন করেছি। রুশ বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র আসলে যুক্তরাষ্ট্রের 2001 সালে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে সরে আসা এবং ন্যাটো সম্প্রসারণের জবাব। পুতিনের দাবি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির চাপের মুখে রাশিয়া কোনোভাবেই নতি স্বীকার করবে না। এই পরীক্ষার সময় এবং পুতিনের সামরিক পোশাকে হাজির হওয়াটা কূটনৈতিক বার্তাও বহন করে। ওয়াশিংটন ও বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এটি একটি ইঙ্গিত যে রাশিয়া এখনো পরমাণু শক্তির প্রতিযোগিতায় শীর্ষে আছে। রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বুরেভেস্তনিক পরীক্ষার পাশাপাশি পুতিন গত সপ্তাহে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া তদারকি করেছেন, যেখানে ভূমি, সমুদ্র ও আকাশপথে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সে সময় পুতিন বলেন আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা এখন বিশ্বের যে কোনো দেশের চেয়ে আধুনিক ও কার্যকর। বিশ্লেষকদের মতে বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা বিশ্বকে নতুন পরমাণু প্রতিযোগিতার যুগে ঠেলে দিতে পারে, যেখানে সীমাহীন পাল্লার পারমাণবিক অস্ত্র মানবজাতির নিরাপত্তার জন্য নতুন হুমকি হয়ে দাঁড়াবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।